রীতিমতো যেন পরিণত হয়েছে আন্দোলনের রণক্ষেত্রে। একদিকে চলছে ডাক্তারদের আন্দোলন, অন্যদিকে চলছে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন। এক আন্দোলনে আমরা জানি যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ডইনা ক্রসিংয়ে যে ডাক্তারদের আন্দোলন চলছে, সেই আন্দোলনের অনুমতি ডাক্তাররা পেয়েছেন। অন্যদিকে আমরা দেখলাম যে একদম ওয়াই চ্যানেলে ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের আন্দোলনের 7ই জানুয়ারি পর্যন্ত অনুমতির জন্য তারা এখনও পর্যন্ত কিন্তু অপেক্ষারত রয়েছে। কিন্তু এই যে দুইটি আন্দোলন চলছে, একদিকে আন্দোলনের তারা সময়সীমা পেয়েছে বা একটি অনুমতি পেয়েছে ডাক্তাররা, অন্যদিকে শিক্ষক শিক্ষিকারা এখনও পর্যন্ত অনুমতি পাননি। তবে এই ডাক্তারদের আন্দোলনকে কোনোভাবে শিক্ষক শিক্ষিকাদের এই আন্দোলনকে অক্সিজেন যোগাচ্ছে কি বলছেন তারা, চলুন তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। এই মুহূর্তে আপনাদের অনুমতি দেওয়া হয়নি, কি ভাবছেন? কারণ আমরা গতকাল দেখেছিলাম যে অধিক সংখ্যক পুলিশ বাহিনী এসেছিল আপনাদের তুলে দিতে, আজকে কি সেই আশঙ্কা নিয়ে আছেন? না, দেখুন, আশঙ্কা বলে আমাদের কিছু নতুন করে নেই। আমরা কিছুতে ভয় পাই না, কারণ ভয়ের নতুন করে কি থাকবে? যে চাকরি আমরা কষ্ট করে নিজেদের যোগ্যতায় মেরিটে এসে তবে পেয়েছি, সেই চাকরি যদি হঠাৎ একদিন চলে যায় বিনা দোষের ভাগী হয়ে, তাহলে সেই সংখ্যার থেকে এই পুলিশ মারবে, উঠে যেতে হবে, এই ভয়টা কিছুই ডিপেন্ড করে না। তো আমরা পুলিশের পারমিশন এখনও অবধি যে ওনারা দেননি এমনটাও নয়, ওনারা বলেছেন আমরা ভাবনা চিন্তা করছি। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, ওনাদের তরফ থেকে ওনাদের পজিটিভস থাকবে, ওনারা পজিটিভ বা নেগেটিভ কিছু একটা বলবেন। তবে আমরা আমাদের জায়গায় পজিটিভ, যে আমরা যতক্ষণ ন্যায় বিচার না পাচ্ছি আমরা কলকাতার বুকেই থাকছি, আমরা এখানেই থাকবো। হ্যাঁ, আমরা এখানেই থাকবো, আমরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন করতে রাজি। গতকাল রাতে ডাক্তাররা আপনাদের আন্দোলনের সহযোগিতা দেখিয়ে এসেছিলেন, কোথাও কি অক্সিজেন পাচ্ছেন এই আন্দোলন চালিয়ে যেতে তাদের কাছ থেকে? দেখুন, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। কিন্তু একটা কথা, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আছি তারা সংখ্যায় এতটাই বেশি যে আমাদের নতুন করে, মানে এটা বলছি না যে কেউ পাশে এসে দাঁড়ালে আমরা তাদের প্রত্যাখ্যান করছি বা আমরা খারাপভাবে নিচ্ছি, কিন্তু আমাদের না সত্য এবং আমাদের মানে এই যে যোগ্যতা, যেটা আমাদের বেসিস, মূল বেসিস, সেটা আমাদের সাথেই আছে। এই দুটো, সত্য এবং যোগ্যতা আমাদের সাথে আছে বলে আমরা সংখ্যায় এত বেশি যে আমাদের পাশে কে দাঁড়ালো, কে থাকলো, কে আসলো, সেটা খুব একটা বড় কিছু ডিপেন্ড করবে না। আমরা নিজেরা নিজেদের সাথে লড়াই করেই এই লড়াইটা জিতে নেবই। আমাদের এই মুহূর্তে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে, ফলে আমাদের আন্দোলন পিছনের কোনো ভাবনা আমাদের নেই। আমাদের এখন এগিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। আমি যেটা বলতে চাই যে এই যে 2016 যে নিযুক্ত আমরা শিক্ষক শিক্ষিকাবৃন্দ এখানে উপস্থিত, আমাদের এই ইনভেস্টিগেশন কিন্তু প্রথম শুরু হয়েছিল জাস্টিস গাঙ্গুলির এজলাসে, এবং জাস্টিস গাঙ্গুলির নির্দেশ মতো বাক কমিটি এবং ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ইনভেস্টিগেশন করে, এবং সেই ইনভেস্টিগেশনের পরে যাদেরকে ফাইন্ড আউট করা হয়, যে সংখ্যাটা আমি দেখাবো 9-10-এ 993 জন, আর 11-12-এ 810 জন, এবং যথারীতি কিন্তু জাস্টিস গাঙ্গুলি শুধু এদেরকেই চাকরি থেকে বাতিল করার সিদ্ধান্ত নেন। বাকিদের কিন্তু আমাদের উপরে কিন্তু উনি কোনো রকমভাবে হস্তক্ষেপ করেননি। তারপরে যারা বাতিল হয়ে যায়, আমি এটাই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, যারা বাতিল হয়ে যায় তারাই কিন্তু জাস্টিস গাঙ্গুলির রায়টাকে চ্যালেঞ্জ করে চলে যায় ডিভিশন বেঞ্চে, এবং সেই ডিভিশন বেঞ্চে ছিলেন সুব্রত তালুকদার। সেই সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ কিন্তু জাস্টিস গাঙ্গুলির রায়টাকে বহাল রাখে, এবং এতজন যে যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ যাদের নামে কোনো অ্যালিগেশন নেই, তাদের চাকরি কিন্তু হস্তক্ষেপ করে না। দুঃখের বিষয়, তালুকদারের বেঞ্চ যখন শুধুমাত্র যাদেরকে চিহ্নিত সিবিআই দ্বারা ফ্রড চিহ্নিত তাদের বাতিল করে দিল, তারা চলে গেল সুপ্রিম কোর্টে। তারা সুপ্রিম কোর্টে যায়, আমরা কিন্তু নই। এবার সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেখানে বেলা ত্রিবেদীর বেঞ্চ, সেই বেলা ত্রিবেদীর বেঞ্চ থেকে তাদেরকে ইন্টারিম অর্ডার দিয়ে, তাদের চাকরিতে বহাল রাখার নির্দেশ দিয়ে ইন্টারিম অর্ডার দিয়ে আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেখানে দেবাংশু বসাক এবং রশিদের বেঞ্চ গঠন করে আমাদের এই প্রক্রিয়াটা আবার শুনানি শুরু হয়। দুঃখের বিষয়, তিনি যখন আবার এই বিচার প্রক্রিয়া শুনলেন এবং গোটা প্যানেলটাকে তিনি প্রশ্নের সম্মুখে দিয়ে আমাদের বাতিল করে দিলেন। এখানে কিন্তু আমরা জানি না কেন, কী কারণে আমাদের চাকরিটা বাতিল। তাই আপনাদের মিডিয়া হাউসের মাধ্যমে আমরা জানাতে চাই যে ইতিপূর্বে এই কেসটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু বসাকের বেঞ্চ, আমি আবারও বলছি, দেবাংশু বসাকের বেঞ্চ রায় দেওয়ার আগে জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ শুধুমাত্র বাতিল করেছিল যারা ফাইন্ড আউট ইলিগালিটিস। তারপরে যখন তালুকদারের বেঞ্চে যায়, সেই মহামান্য কোর্ট থেকে কিন্তু শুধু তাদেরকেই চাকরি থেকে বাতিল রাখা হয়, আমাদের কিন্তু বাতিল করা হয়নি।
দুঃখের বিষয় কলকাতা হাইকোর্টে যখন যখন সুপ্রিম কোর্ট থেকে তারা এন্ট্রি অর্ডার নিয়ে ফেরত আসে, তখন আমাদের সবার চাকরি প্রশ্নের সম্মুখীন ফেলে দেওয়া হয়। এখন মহামান্য আদালতের কাছে আমাদের বিষয়টা বিচারাধীন। আমাদের একটাই বক্তব্য, আমাদের বক্তব্য একদম সুস্পষ্ট, সংক্ষিপ্ত বক্তব্য, বেশি নয়। যাদের সিবিআই দ্বারা ফাইন্ড আউট ইলিগালিটি প্রমাণ পাওয়া গেছে, ইতিপূর্বে যারা জাস্টিস গাঙ্গুলি এজলাস থেকে বাতিল হয়েছিল, ইতিপূর্বে যারা বাতিল হয়েছিল তালুকদার ডিভিশন বেঞ্চ থেকে, এবং তারাই শুধু চাকরি থেকে বাতিল হন, এবং আমরা যারা যোগ্য, আমাদের উপরে যেন কোনো রকমভাবে এই অন্ধকারের কালো মেঘটা না নেমে আসে। আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের স্বপ্ন সব হচ্ছে আমাদের শিক্ষক। এবং আরেকটা কথা আমি স্পষ্ট করে বলছি, এই যে বিরোধী লয়ার ওখানে বলছেন যে আমরা নাকি সবটাই ফ্রড, আমরা সবটাই ফ্রড, এটা গোটা সমাজ দেখছে আমরা সবটাই ফ্রড। কেন সবটাই ফ্রড? আমরা ইতিপূর্বে এই গভর্নমেন্ট সার্ভিস, এই শিক্ষকতার চাকরি পাওয়ার আগে আমরা কিন্তু কেউ না কেউ অন্য কোনো গভর্নমেন্ট চাকরি করতাম, এমন সংখ্যা আছে। জয়েন্ট বিডিওর চাকরি ছেড়েও এখানে এসছেন। আবার এমন সংখ্যক আছেন যারা কিন্তু 10 বছর, 15 বছর, 20 বছর ধরে চাকরি করছেন। আবার এমন আমার মতো হতভাগ্য শিক্ষক আছেন যে 2021 সালের প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সত্ত্বেও আমি কিন্তু চাকরিতে যোগদান করিনি। আমার মতো এমন অনেক শিক্ষক আছেন এখানে যারা কিন্তু আপার প্রাইমারি, এই কাউন্সিলিং পর্ব চলছে, আপার প্রাইমারি রিক্রুট চলছে, 14,052 জনের রিক্রুট পর্ব চলছে, আপার প্রাইমারি কিন্তু আমি ইন্টারভিউ দিতে যাইনি। তাহলে আমাদের গভর্নমেন্ট চাকরি পাওয়ার মতো যে যোগ্যতা ছিল, যে আমরা চাকরি পেয়েছিলাম, সেটাও কিন্তু আমরা হাতছাড়া করেছি। তাই আমাদের নিজের জীবনের সুরক্ষার জন্য আমাদের মনের মধ্যে এখন আতঙ্কে যে আমরা কেন আজকের এই জায়গায় আমাদের রাজপথে আসতে হয়েছে। আজকে কি এখানেই থাকবে? অবশ্যই। আমার গলা ভেঙে গিয়েছে। গতকাল আমরা সারা রাত ওখানে ছিলাম, তারপর আমরা 12টা এখানে শিফট করেছি। আজও আমরা এখানে থাকবো, এবং এই আন্দোলন যদি পুলিশ আমাদেরকে ভয় দেখিয়ে মেরে তুলে নিয়ে যায়, আমরা তখন যেতে যাব, কিন্তু তার আগে আমরা এই ময়দান কিন্তু ছাড়বো না। আন্দোলন চলছে একই জায়গায়, এদিকে ডাক্তারদের, আপনাদের এদিকে। দেখুন, ডাক্তারদের অভয় আন্দোলন চলছে, আমরা জানি। যদি কোনো আন্দোলন সত্যের পথে থাকে তার মোরাল সাপোর্ট তো সবসময় থাকে, কিন্তু আমাদের এই আন্দোলনটা, আমরা কোনো আন্দোলনে জড়াতে চাইছি না। আমাদের আন্দোলন, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দৃষ্টিপাত করুন যে যোগ্য শিক্ষকরা রাস্তায় নেমেছেন, তারা কোনো দিক থেকে অযোগ্য নন, সেই যোগ্যদের সম্মান উনি ফিরিয়ে দিন। একই রকমভাবে আমাদের স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের অনুরোধ, আমরা তাদেরকে আদেশ করছি না, তাদেরকে অনুরোধ করছি, বিনীত জোরে অনুরোধ করছি যে যোগ্যদের সম্মান আপনারা ফিরিয়ে দিন। এভাবে শিক্ষকের সম্মান যদি ভুলণ্ডিত হয়ে যায়, শিক্ষক সমাজের মেরুদণ্ড, এই কথার বাক্য আর প্রবাদ থাকবে না। তাই আমাদের এসএসসির কাছে, সরকারের কাছে বার্তা, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যে আপনি আমাদের সম্মান ফিরিয়ে দিন। বিরোধী চক্রান্ত করছে, তারা সব বলছে ফ্রড, আমরা সব ফ্রড নই। বিরোধীদেরও বুঝতে হবে একটা প্যানেলে সবাই ফ্রড হয় না। সিবিআই ইনভেস্টিগেশন করে ভারতবর্ষের সর্বোচ্চ সংস্থা তারা জানাচ্ছে যে এই সংখ্যাটা ইরেগুলারিটিস ফাইন্ড আউট, তাদের নাম, তাদের রোল নাম্বার, এভরিথিং সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে, কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারলাম না কেন আমাদের সবার চাকরিটা বাতিল হয়ে গেল। তাই তাদের কাছেও আমাদের বার্তা, আর মহামান্য আদালত, ন্যায়ের আদালত, আমরা আশাবাদী যে এই যোগ্যতার যে নিরিখ প্রমাণ দিয়ে আমরা এসছি, এই যোগ্যতার চাকরি আমাদের বজায় থাকবে। আপনারা আমাদের পাশে থাকুন, এটাই আপনাদের অনুরোধ। তো এই মুহূর্তে পরিস্থিতি বুঝতেই পারছেন যে আমরা খুব উদ্বিগ্ন আছি, কারণ আমরা চাইছি যে আমাদেরকে 7 তারিখ পর্যন্ত বসতে দেওয়া হোক, যাতে, কারণ আমরা গোটা আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষকে জানাতে চাইছি যে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে রাস্তায় বসতে হচ্ছে কিছু পরিমাণ দুর্নীতির জন্য, যেখানে আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো প্রমাণ নেই। তো আমরা কেন এরকমভাবে বঞ্চিত হব, কেন আমরা প্রতারিত হব, যেখানে আমরা যোগ্যতার সাথে আমাদের পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, তাও কেন আমরা এরকম হব? কারণ এই ঘটনাটা আমাদের সঙ্গে আজকে ঘটলো, কালকে অন্য কারোর সঙ্গে তো ঘটতে পারে। তাহলে সরকারি চাকরি যারা পরীক্ষা দেবে, কোন ভরসাতে পরীক্ষা দেবে বলুন? এই মুহূর্তে আমরা গতকালই আমরা দেখেছিলাম আপনাদের মধ্যে অনেক মহিলারা ছিলেন, অনেক অসুস্থ, এখনও আছে, দেখতে পাচ্ছেন আপনারা, আপনি দেখতে পাচ্ছেন এখানে এত মহিলারা বসে রয়েছেন। 2জন ক্যান্সার পেশেন্টও ছিলেন কালকে, তারা আজকে বাড়ি গেলেন, মানে পারছেন না বলে। একজন পিএইচ ক্যান্ডিডেট, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটও ছিলেন, উনিও বাড়ি গেলেন মানে অসুস্থতার জন্য। তো সবাই কষ্ট করে, কেউ বাচ্চা মেয়েকে বা ছেলেকে নিয়ে এসছে সাথে করে, কেউ আনতে পারেনি বলে খুব মানে দুশ্চিন্তায় আছেন। তো সবাই একই চিন্তা, যাতে হয়তো বাড়িতে আর্নিং হয়তো উনি একাই হয়তো বাড়িতে। আচ্ছা, আমরা জানি যে আজকে আপনাদের একটি প্রতিনিধি দল লালবাজারে গেছে আপনাদের পরবর্তী সময়ের জন্য, কারণ আমরা যতদূর জানি আপনাদেরকে অনুমতি এখনো দেওয়া হয়নি, শুধুমাত্র রাতের জন্য অনুমতি দেওয়া হয়েছিল এখানে।
তো সেটা নিয়ে কি বলবেন, কারণ আপনাদের কি মানে আশা করছেন যে সেখান থেকে অনুমতি পাওয়ার আশা আছে? আশা আছে বলতে আমরা তো সবসময় আশাবাদী যে আমরা যেমন সরকারি কর্মচারী সেরকম পুলিশ প্রশাসনও তো সরকারি কর্মচারী, তাদেরও ছেলে মেয়ে আছে, তাদের ছেলে মেয়েও তো কোনো পরীক্ষা বসবে, উত্তীর্ণ হবে এবং সরকারি চাকরি করবে। তো তারা যদি আমাদের সমব্যথী না হয় তাহলে আগামী প্রজন্ম কি দেখবে, কি শিখবে তারা? তাই আমরা আশাবাদী অবশ্যই যে আমাদেরকে পারমিশন দেবেন। আচ্ছা, আপনারা যেখানে এখানে এই মুহূর্তে আন্দোলন করছেন, পাশেই ডাক্তারদেরও ধর্ণা মঞ্চ চলছে, কোথাও তাদেরও 31 তারিখ অবধি সময় অনুমতি রয়েছে, তাদের আন্দোলন কি আপনাদের আন্দোলনকে অক্সিজেন দিচ্ছে? ব্যাপারটা সেরকম নয়, আসলে তাদের ইস্যু আলাদা, আমাদের ইস্যুটা সম্পূর্ণ আলাদা। মানে অনুমতি দেওয়ার বিষয়টা নিয়ে না, আমি এরকমটা কিছু মনে করছি না, কারণ তাদের সম্পূর্ণ তাদেরটা খুব মহান উদ্দেশ্য তাদেরটা, কারণ তাদের যে অন্যায়টা হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। মানে দুজনাই তো অন্যায়ের বিরুদ্ধেই লড়ছেন। অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, এই জায়গাটা অ্যালাইন্ড আমরা, কিন্তু দুজনের উদ্দেশ্য আমাদের আলাদা। তাদের উদ্দেশ্য অনেক মহান, আমাদের উদ্দেশ্য স্বার্থান্বেষী নয়, এরকম ব্যাপারটা নয়। আমরাও অনেকটাই চাইছি সমাজটাকে পরিবর্তন করতে, কারণ আগামী আমরা যারা পরীক্ষায় বসবে, আমাদের এরপরে প্রজন্ম যারা আসবে তারা কি ভাববে যে কি পরীক্ষায় বসবো? যদি দুর্নীতি হবে সবাই চাকরি থেকে বাদ পড়ে যাবে, তাহলে কেন সরকারি চাকরি পরীক্ষায় বসবো আমরা? মানে এখনো আশাবাদী আছেন যে অনুমতি হয়তো পেতে পারেন? পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, বিভিন্ন জেলা থেকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা নিজের একদম ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এখানে এসছে। আমিও গতকাল সকাল থেকে এখানে আছি, রাতেও এখানে থেকেছি। স্বাভাবিকভাবেই সেইভাবে ঘুম বা খাওয়া দাওয়ার ঠিকমতো হয়নি। তবে আমরা চাইছি যে আমাদের এই যে দাবিটা, সেই দাবিটা যেন সকলের কাছে পৌঁছায় এবং আমরা যারা যোগ্য তারা যেন সঠিক বিচার পাই। মানে আমরা ইতিমধ্যে যেমনটা দাদা বললেন যে ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল চ্যালেঞ্জ দিকে আছে, এবং আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যে কিছু মহিলারা আছেন নিজের বাচ্চাকে খাওয়াচ্ছে, মানে সারা রাত ধরে তারা এখানেই বসেছে। একদম সারা রাত তারা এখানেই এসছেন। অনেক অসুস্থ, যারা শারীরিকভাবে অসুস্থ তারাও এসছেন। আমাদের নিজেদের দেখেও তাদের খারাপ লাগছে, কিন্তু তারা একদম নিজের তাগিদেই এসছেন, কারণ চাকরিটা সবার, চাকরিটা নিজেকেই বাঁচাতে হবে, সেই তাগিদেই কিন্তু তারা এসছেন। এবং আমরা সকলেই চেষ্টা করছি যতটা তাদের পাশে থাকা যায়, বিভিন্ন সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। তো এখনও আমরা মোটামুটি সংঘবদ্ধ হয়ে উঠতে পারিনি, এবং আমরা চাইছি নিশ্চয়ই প্রশাসন থেকে সাহায্য পাবো, পারমিশন পাবো, এবং সেই অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঠিক হবে। অবশ্যই আশা করছি, কারণ আমরা তো কোনো অন্যায় দাবি করছি না। মানে প্রশাসন থেকে যে বাহানাটা দিচ্ছে যে 7 তারিখে শুনানির পরে বলা যেতে পারে, আর আপনারা সেই 7 তারিখ অবধি এখানে না, হ্যাঁ আমরা 7 তারিখ অবধিই চাইছি, কারণ ওই দিন আমাদের হিয়ারিং আছে, সেই জন্য আমরা 7 তারিখ অবধিই চাইছি, এবং আমরা আশাবাদী নিশ্চয়ই আমরা পারমিশন পাবো। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো। ডাক্তারদের আন্দোলন একদিকে, আপনাদের আন্দোলন পাশাপাশি বলা যেতে পারে। তারা 31 তারিখ অবধি অনুমতি পেয়েছে, আপনারা 7 তারিখে অনুমতির লড়াই করছেন। তাদের আন্দোলনকে কোথাও অক্সিজেন যোগাচ্ছে? অক্সিজেন যোগাচ্ছে বলতে, এই ডাক্তার যে আন্দোলন বা যে লড়াইটা, সেটা তো অনেক বৃহত্তর, এবং এটা আমরা প্রত্যেকেই জানি, এবং এটা আজ বেশ কয়েক দিন বা কয়েক মাস যাবৎ চলছে। সুতরাং এটা হয়তো আমাদের কিছুটা হয়তো নৈতিকভাবে আমাদের অবশ্যই মোরাল সাপোর্ট দিচ্ছে, তবে দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের দাবিটা সম্পূর্ণ আলাদা, আমাদের চাকরি বাঁচানোর দাবি, প্যানেল সুরক্ষিত করার দাবি, যারা যোগ্য তারা যেন সামাজিক সম্মান ফিরে পায়, তারা যেন আবার মাথা করে দাঁড়াতে পারে। এখন ভাবা বলতে দেখুন, আমরা অনেক দূর দূরান্ত থেকে সব বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে সব শিক্ষক শিক্ষিকারা আমরা এখানে এসে জমায়েত হয়েছি গতকাল থেকে, ঠিক আছে। কিন্তু আমাদের হারানোর মতো তার কিছু নেই, তাহলে বাড়ি যাবে কোথায়? এই যে ধরুন আমাদের উপরে যে ইনজাস্টিসের খাড়া ঝুলছে, সেটা যেমন হাইকোর্ট থেকে, ঠিক আছে। আমরা একটু যদি পিছনে যে বলতে চাই, একটু যদি শুনতে চান আর কি, সেটা বলতে হয় যে এই যে কেসটা হচ্ছে, আমরা জয়েন করেছি 2018 সালে। তারপর থেকে 2021 সালে গিয়ে কেস হয়েছে, তখন প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তখন সবাই সুন্দরভাবে চাকরি করছে। তাহলে যদি কোনো রকম সমস্যা থাকতো তাহলে ওই পিরিয়ডের মধ্যে কোনো রকম অভিযোগ আসেনি। তো যখন অভিযোগ এলো, তখন সেই অভিযোগ নিয়ে সবাই উঠে পড়ে লাগলো যে এই জিনিসটার মধ্যে কি আছে দেখা যাক, ভালো কথা। তো সবাই সেই জায়গা থেকে 2000 বোধহয় আমাদের 2023 সালে গিয়ে এই ইনভেস্টিগেশনটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালো অভিজিৎ জাস্টিস গাঙ্গুলির আন্ডারে। জাস্টিস গাঙ্গুলি টেন্টেড যেসব ক্যান্ডিডেটকে সিবিআই বাগ কমিটি যারাকে টেন্টেড বলে, যেখানে এখানে দেখুন পার্সেন্টেজ দেওয়া আছে, মাত্র 8% 9-10-এ 8.5% 9-10-এ 11-12-এ ওই 14.47% টেন্টেড ক্যান্ডিডেট খুঁজে পেল। সেই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে হাইকোর্ট থেকে টোটাল বাদ দেওয়া হলো।
সেই বাদ দেওয়ার পরে সেই টেন্টেড ক্যান্ডিডেটরা আবার যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বলা হলো যে তাদের বক্তব্য কিছু শোনা হবে, শুধুমাত্র তাদের জন্য একটা আলাদা স্পেশাল বেঞ্চ গঠন করে দেওয়া হলো, যে সেই বেঞ্চে তাদের বক্তব্যগুলো শোনা হবে। তো সেখানে শুনতে যে আমরা তখন জানি না, আমরা স্বচ্ছন্দে চাকরি করছি, যে জানি আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত নই। হঠাৎ করে একদিন কোন কি ভোটের আগে বোধহয় 22 এপ্রিল আমরা জানতে পারলাম যে আমাদের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। কিভাবে হলো আমরা কেউ জানি না। কেন এতজন 92% এবং 85% আমাদের শিক্ষক শিক্ষিকা নন টেন্টেড যারা, তারা আমরা হঠাৎ করে আমাদের মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, যে আমরা হঠাৎ করে জানতে পারলাম যে আমরা ওখানে কোথাও ছিলাম না, না ছিলাম কোনো টেন্টেড লিস্টে, না ছিলাম হাইকোর্টের কোনো অর্ডারে আমাদের কোনো ক্যান্সেলেশন। হঠাৎ করে কী হলো, সুপ্রিম কোর্ট থেকে যে স্পেশাল ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছিল সেখান থেকে আমাদেরকে টোটাল বাতিল করে দেওয়া হলো, যে এরা টোটাল প্যানেলটাই ক্যান্সেল। কিন্তু এটা আমাদের এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা কি আমরা সঠিক বিচার পেলাম? আপনারাই বলুন। আপনাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, সভ্য সমাজ এবং যত রকম আইন, যারা আইন বোঝেন, আমরা দেখুন পড়াশোনা করে একটা জায়গায় শিক্ষকতা করার জন্য, মানুষ তৈরির কারিগরের জন্য আমরা গিয়ে পৌঁছেছি, কিন্তু সেখান থেকে তো এত আইনের মারপ্যাচ আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যে জায়গাতে যারা আইন বোঝেন তাদের কাছে আমার এটাই প্রশ্ন, তারাও কি করে বিচার করছেন যে আমাদের এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা সবাই আনটেন্টেড হয়েও আজকে দেখুন সবাই রাস্তাতে বসে পড়েছে। রাস্তাতে বসে হাতে কয়েকটা কাঁকুড় পাওয়া গেলে কি গোটা হ্যাঁ, তাহলে এই যে 8% দেখুন, সিবিআই রিপোর্ট, বাগ কমিটি, সব এই রিপোর্টগুলো 8%, 8.45% এবং 14.47%। এই কর্জনের জন্যে পুরো প্যানেলটাকে আমাদের প্রশ্নচিহ্ন ফেলে দিল। সুপ্রিম কোর্টে যাওয়ার পর আমরা স্টে পেয়েছি, আমরা জানি জাস্টিস আছে আমাদের জন্য, সব কিছু আমরা সৎ বিচার পাবো। শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন এখনও, তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের সবার প্রতি আস্থা আছে এবং সুপ্রিম কোর্টের প্রতি আস্থা আছে। আমরা এসএসসিকে দিয়ে সেগ্রিগেশন করাবেন সুপ্রিম কোর্ট, তারা মোডালিটিস ঠিক করে দেবেন, কারা যোগ্য অযোগ্য বিচার সব যেহেতু সেগ্রিগেশন করাই আছে সেখান থেকেই বেছে নেওয়া হবে। আমরা যোগ্য বিচার পাবো এই আশা রাখি এবং আপনাদেরকে যদি আমরা পাশে পাই এবং সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা জানি যে একদিন সত্যের জয় হবেই। কারণ আমরা কোনো অসৎ পথে হাঁটিনি, অসৎ পথে হাঁটতে শিখিনি, আমরা বাচ্চাদেরকেও শেখাই না অসৎ পথে হাঁটতে। তাই জন্যই আমরা এখানে মাথা উঁচু করে বসে আছি। মারলেও আমরা উঠবো না, মারলেও আমরা কোথাতেও যাব না, আমরা এখানেই থাকবো। এখানে আন্দোলন চলছে, ডাক্তারদের ওখানে আন্দোলন চলছে, দুজনের আন্দোলনের একই বিষয় বিচার চাইছেন আপনারা। হ্যাঁ। কোথাও তারা অনুমতি পেয়েছে 31শে ডিসেম্বর অবধি, আপনারা 7ই জানুয়ারির জন্য লড়াই করছেন, তাদের আন্দোলন কি কোথাও আপনাদের আন্দোলনকে অক্সিজেন দিচ্ছে? দেখুন, আন্দোলনের গতিপথ সবার আলাদা আলাদা হতেই পারে, কিন্তু সবার একটাই লক্ষ্য হবে সত্যের পথে হাঁটা। এই সত্যের পথে যারা থাকবে তারা একদিন জয় পাবেই। আপনারাও যদি এই সত্যকে সমর্থন করেন, আপনারাও আমাদের পাশে থাকবেন, এটুকু আমাদের আশা এবং এইটুকুই আপনাদের কাছে আমাদের কাঙ্ক্ষিত বিষয়, যে আপনারা সঠিক তথ্য সবাইকার কাছে তুলে ধরুন এবং যে এত শিক্ষক শিক্ষিকা যে এত কষ্টের মধ্যে আছে সেই জিনিসটা সব সভ্য সমাজের কাছে যেমন দরজাতে কোড়া নাড়ে, এটুকুই আমাদের আবেদন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।